অনুযায়ী একটি অভিন্ন পারিবারিক আইন তৈরির প্রস্তাব রাখা হয়েছে। এটা হয় না, এটা হলো আমি আমার ব্যক্তিগত এবং বোনও যদি দেখে যে আমি তো আসলে কিছুই, আমি তো ভাইয়ের অর্ধেক, তো ওই সময় এই ঘাটতিগুলো থেকে যাবে। অন্যান্য জায়গার শ্রম আইন সংশোধন করে যৌন কর্মীদের মর্যাদা, আমরা সেই মানুষটিকে অবশ্যই পুনর্বাসন করার পক্ষে, এবং তাকে কিছুই না, এটা আমাকে প্রতিষ্ঠিত করার কোনো প্রক্রিয়া নয়। এখানে একটা স্বাধীন স্বাবলম্বী মানুষ হিসেবে নারী জনগোষ্ঠীকে। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই আমি মাসুদুল হাসান রনি। বেশ কয়েকদিন আগে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে নারী বিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের সুপারিশনামা এবং প্রতিবেদন জমা দিয়েছেন। এই প্রতিবেদন নিয়ে চলছে নানান রকম বিতর্ক আলোচনা। অন্যদিকে ইসলামী দলগুলো এই প্রতিবেদন প্রত্যাখ্যান শুধুই করেনি, পুরো কমিশন বাতিল চেয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের এই রিপোর্ট নিয়ে কেন এত বিতর্ক, এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমার সাথে আছেন সাবেক জাতীয় সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি, আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মনীষা চক্রবর্তী। আপনাদের দুইজনকে আমি স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি, আপনার কাছে জানতে চাচ্ছি, মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মের স্বতন্ত্র পারিবারিক আইন বিদ্যমান থাকার পরেও কমিশনের প্রস্তাব অনুযায়ী একটি অভিন্ন পারিবারিক আইন তৈরির প্রস্তাব রাখা হয়েছে। ধর্মভিত্তিক পারিবারিক আইন নারীর প্রতি যে বিদ্যমান বৈষম্য রয়েছে, কমন সিভিল ম্যারেজ ল প্রণীত হলে তা কি দূরীভূত হবে মনে করেন? শুরুতেই এক কথায় যে অবশ্যই এর পক্ষে আমি এই আইনের মানে ওরা যে দিয়েছে তার পক্ষে। এরপর আমি আমার যুক্তি তুলে ধরবো। যারা বিরোধিতা করেছে ওটাও কিন্তু তাদের কাজ, তারা বিরোধিতা করবে। আমাদের বাংলাদেশের যে সংবিধান সেখানে 28 ধারাতে মানে কয়েকটা আছে, 26 থেকে একেবারে 29 পর্যন্ত, যে সম অধিকার। বাংলাদেশে নারী পুরুষের সংবিধান দিচ্ছে সম অধিকার। পারিবারিক আইন দিচ্ছে হলো তার, যেমন হিন্দুদের মধ্যে যে মা বাবার সম্পত্তি তারা কেউ পায় না বললেই চলে, তাদের ধর্মে তাদের তালাক দেওয়ার কোনো অধিকার নেই। তারপর খ্রিস্টান ধর্মের ধরেন তালাক দিতে অনেক অনেক খড়কুটো পোড়াতে হয়, অনেক যন্ত্রণা পোহাতে হয়। মুসলিমের জন্য এটা কিছুটা শিথিল, এবং সম্পত্তিও পারিবারিক আইনে মুসলিম কিছু নারী কিছু পেয়ে থাকে, মানে ছেলে 2 অংশ পেলে তার সন্তান, কন্যা সন্তানটি মাত্রই 1 অংশ পাচ্ছে। এই যে বৈষম্য, একটা দেশে 2 রকমের বৈষম্য চলতে পারে না। হ্যাঁ, এটা ঠিক যে সংবিধানে সম অধিকারের প্রশ্নে সবাই, ছেলে মেয়ে সবাই সম্পত্তি সমান হয়ে যায়। এখন কোন পরিবার যদি ফিল করে যে, কোন কন্যাও যদি ফিল করে যে আমার ভাইদের তো কম আছে, আমি নিব না, কেউ বাধা দিবে? কেউ তো বাধা দেওয়ার নেই। তো এটা তো তাদের ব্যাপার, এটা মুসলিম পরিবার হিসেবে তাদের ব্যাপার। কিন্তু রাষ্ট্র তো সবার, রাষ্ট্র তো আর এই মানে কারোর জন্য, পুরুষের জন্য নারীর জন্য নয়, এরকম বিষয় নয়। অর্থাৎ রাষ্ট্র তাকে সমান অধিকার দিতে হবে, এটা হলো আমার যুক্তি। আর বলেছি না যে ও যারা বিরোধিতা করবে ওটাও ওদের কাজ, কারণ ওরা মুসলিম আইন কে প্রতিষ্ঠিত করতে চায়। এখন কি বাংলাদেশে কোরআনিক আইন আছে? না, নেই। তাহলে আপনি যখন নারীর অধিকারের প্রশ্ন আসে, মেজরিটি নারী, ধরেন অর্ধেকের বেশি, বাংলাদেশের জনসংখ্যার 20 কোটি যদি ধরে নিই, অর্ধেকের বেশি নারী, সেই সমাজকে যতটা অবনমিত করে রাখা যায়, এটা যদি প্রক্রিয়া হয়ে থাকে, রাষ্ট্র তো উন্নত বিশ্বের সাথে চলতে পারবে না। তো যার যার ধর্ম আলাদা, সেই ক্ষেত্রে কিছু বৈষম্য সেটা ধর্মের মানুষ, পরিবার তারা ফিল করে করুক, এটাতে কোনো আপত্তি নাই। ধর্ম যারা প্রচার করে তারা যেভাবে আছে সেভাবে প্রচার করুক, আমার কিন্তু তাতে আপত্তি নেই। বাট আপত্তি হচ্ছে দেশ কোরআনিক আইনে চলে না। সুতরাং কেন এক দেশের দ্বৈত ইয়েটা চলতে পারে? অনেক মুসলিম দেশ আছে আপনি জানেন, সেখানে কিন্তু মুসলিমদের অধিকার পূর্ণভাবে দেওয়া হয়েছে। এই ধরেন এই যে হিন্দুদের কোনো ইয়ে নাই, মনীষা ভালো বলবে এটা, ইন্ডিয়াতে কিন্তু নারীর জন্য একেবারে অনেক সাংবিধানিক যে অধিকারগুলো, এগুলো কিন্তু একদম পুরোপুরি দেওয়া আছে। তো এই জিনিসগুলো চিন্তা করলে আমাদেরকে ভাবার বিষয় যে এই আইন, একই দেশে 2 রকম আইন, এটা হয় না। এটা হলো আমি আমার ব্যক্তিগত মতামত আপনাকে বললাম। আচ্ছা, আপনার কাছে আসবো।
ডাক্তার মনীষা চক্রবর্তী, আমি আবার এই একই কোশ্চেন আপনার কাছে রাখছি। কমন সিভিল ম্যারেজ ল যদি প্রণীত হয় সুপারিশ অনুযায়ী, তাহলে কি নারীর প্রতি যে ধর্মীয় যে বৈষম্যগুলো বিদ্যমান সেগুলো কি দূরীভূত হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখেন? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য এবং এই বিষয়টির উপর একটি আলোচনা করার জন্য। মূলত আসলে শুধুমাত্র একটা আইন দিয়ে তো আর সব বৈষম্য দূরীভূত হয় না, এটা যেরকম ঠিক, আবার একটা আইন অনেক বৈষম্য দূরীভূত হওয়ার একটা প্রক্রিয়া শুরু করতে পারে এবং অনেকটা এগিয়েও নিতে পারে। আমরা আমাদের দেশে যেটা দেখি যে এই পার্সোনাল ল এর বিষয়টি আলিয়াপা যেভাবে বললেন যে আমাদের দেশে চুরি করলে হাত কেটে ফেলা হচ্ছে না, আমাদের দেশে আপনারা জানেন যে ব্যভিচার করলে যেভাবে আটকে রেখে না খাইয়ে মেরে ফেলার যে নিয়ম আছে সেই ধরনের নিয়মও পালন হচ্ছে না। আমাদের দেশে যারা হজ করতে যাচ্ছেন তারা ছবি তুলছেন এবং সমস্ত প্রক্রিয়া অনুসরণ করছেন এবং সমস্ত আইনগুলি কিন্তু এখানে অভিন্ন আইনই চলছে। এমনকি পারিবারিক ক্ষেত্রেও আপনি যদি দেখেন যে আমাদের কিন্তু 61 সালে যে আইনের সংশোধন হয়েছে, মুসলিম পারিবারিক আইনের যে সংশোধন করে সেখানে নাতি সে যে তার দাদা বা নানার যে সম্পত্তি সেই সম্পত্তিটি যে পাবে তার বাবার সমান অংশে, সেই বিষয়টিও কিন্তু সংশোধন করার নজির এটি আমাদের দেশেই আছে। এবং আমরা আরো দেখেছি যে এই যে 4টি বিয়ে করার ক্ষেত্রে সালিশ পরিষদের একটা অনুমতি নিতে হবে, সেই নজিরটিও কিন্তু সেই সংশোধনের নজিরটিও কিন্তু আমাদের দেশে আছে। তার মানে আইন আসলে সংশোধন করা যাবে না এটি তো আর বিষয় না, এবং এটি সময়ের প্রয়োজনে বা বিভিন্ন বাস্তব পরিস্থিতির প্রেক্ষিতে আমরা দেখেছি যে আইন সংশোধনের রীতিও আছে। এখন অভিন্ন পারিবারিক আইন সেটি তো খুবই একটি বেসিক বিষয়। আমরা তো বাংলাদেশ তো সিরো সনদে স্বাক্ষর করে এসেছে আরো 30 বছর আগে, তো সরি 40 বছর আগে। তো সেখানে বাংলাদেশ যখন এই স্বাক্ষরটি করে এসেছে তখন থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই ধরনের কিছু প্রতিবাদের ভয়ে আজ পর্যন্ত সেই দুটি ধারা, যে 2 ধারা 16 গ ধারা, এটি কিন্তু আমরা দেখি যে এখনো সংরক্ষণ করে রাখা হয়েছে। তো আমরা মনে করি যে এরকম ভাবে যদি পরিবারের মধ্য থেকে একটা বৈষম্য শুরু হয়, দুইটা ভাই বোন যদি বেড়ে ওঠার সময় তারা যদি দেখে যে ভাইটা যদি দেখে যে আমি তো বোনের দ্বিগুণ সম্পত্তি পাচ্ছি, এবং বোনও যদি দেখে যে আমি তো আসলে কিছুই, আমি তো ভাইয়ের অর্ধেক, সেটা মুসলিম পরিবারের ক্ষেত্রে। আর হিন্দু পরিবারের ক্ষেত্রে বিষয়টা কি, হিন্দু পরিবারের ক্ষেত্রে তো মেয়েদেরকে মানুষ হিসেবেই গণ্য করা হচ্ছে না, বিয়ের ক্ষেত্রে সেটা রেজিস্ট্রেশন হচ্ছে না, তালাকের কোনো পদ্ধতি নাই। এবং এখানে আপনি দেখছেন যে এই যে সম্পত্তির ক্ষেত্রেও হিন্দু নারীরা ভাই থাকলে তো কোনো সম্পত্তি পাবেই না, এবং যদি এখানে ভাই নাও থাকে তাও সেই সম্পত্তি নিয়ে পাওয়ার ক্ষেত্রে প্রতিনিয়ত যে হ্যাসলের মধ্য দিয়ে তাদেরকে যেতে হচ্ছে, এটা আসলে অমানবিক। এবং বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও বিষয়টা একই রকম, এবং খ্রিস্টান ধর্মে আইনগতভাবে পেলেও আসলে বাস্তব পরিস্থিতি পরিবেশের কারণে আসলে অনেক সময় আমরা দেখি যে সেটিও পাওয়ার ক্ষেত্রে তারা পায় না। ফলে অভিন্ন পারিবারিক আইনটা খুবই প্রয়োজন। নারীদের আজকের দিনের যে বাস্তবতা, সেই বাস্তবতায় নারী অধিকার যদি আমরা নিশ্চিত করতে চাই, নারীর প্রতি বৈষম্য দূর করার চেষ্টা যদি করতে চাই, অবশ্যই অভিন্ন পারিবারিক আইন আমাদের করতে হবে। এবং এ বিষয়ে নারীদের যে নারী কমিশন যে সুপারিশ করেছে, আমরা মনে করি যে এটি শুধু নারী কমিশনের সুপারিশের বিষয় নয়, এটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সকল প্রগতিশীল রাজনৈতিক নারী আন্দোলনের সকল ভয়েসের মধ্য থেকে কিন্তু এই বিষয়টি বারবার উঠে এসেছে। এবং প্রতিবাদের যে জায়গাটি যেখান থেকে এসেছে সেটিও কিন্তু খুবই সুনির্দিষ্ট, এবং সেটি কিন্তু বাংলাদেশের যে একেবারে আপামর জনসাধারণ এটার প্রতিবাদ করছে, অভিন্ন আইন হলে বাংলাদেশ উচ্ছন্নে চলে যাবে, এটা কেউ বিশ্বাস করে, এটা আমরা মনে করি না। আমরা মনে করি যে এটি একটি নির্দিষ্ট গোষ্ঠী এটার প্রতিবাদ করছে, এবং এই চাওয়াটি কিন্তু বাংলাদেশের আমরা মনে করি যে সকল নারীর জন্যই এই আইনের সংশোধনটি, এবং শুধু নারীদের জন্য নয়, একটা সমতার সমাজ তৈরি হলে তো সেই সমাজের প্রোগ্রেসটা অনেক আমরা বলবো যে ত্বরান্বিত হয়। বেগম রোকেয়া যেভাবে বলে গেছিলেন যে একটা চাকা ছোট একটা চাকা বড়, সেই সমাজ আসলে কত দূর এগোবে। তো একই রকম ভাবে আর কি আমরা যদি আজকে নারীদেরকে এইভাবে পিছনে ফেলে রাখতে চাই, তাহলে অর্ধেক জনগোষ্ঠীও তো না, এখন তো 51% নারী। তাহলে তারা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয়, তারা যদি আত্মবিশ্বাসী না হয়, তারা যদি ছোটবেলা থেকে পরিবারের মধ্যে একটা হীনমন্য মানসিকতা নিয়ে বেড়ে ওঠে, তাহলে আসলে তাদের কাছ থেকে আমরা একটা সমাজে যে অবদানটা পেতে পারতাম সেটা আসলে কতটুকু পাবো, সেই চিন্তা থেকে অবশ্যই আমরা মনে করি যে অভিন্ন পারিবারিক আইন এটা খুবই প্রয়োজন, এবং এই সুপারিশটা অবশ্যই বাস্তবায়ন করা উচিত। ধন্যবাদ। অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি, আপনার কাছে একই বিষয়। একটু আগে মনীষা চক্রবর্তী বলছিল বাংলাদেশ সিডো সনদে স্বাক্ষর করেছিল 40 বছর আগে, 2 এবং 16
1 দ্বারা বলা হয়েছে ওখানে বাংলা যেটা সংরক্ষণ করছে, বিয়ে, তালাক, পারিবারিক ক্ষেত্রে নারী পুরুষের পূর্ণ সমতার কথা। কিন্তু আমরা দেখছি কমিশন সেই সংরক্ষণ প্রত্যাহারের সুপারিশ করেছে। হ্যাঁ, এটা কি সিডো সনদের সাথে সাংঘর্ষিক মনে করেন? কিংবা আমি জি শেষ করেন কিংবা সিডো সনদের স্বাক্ষরকালে যেভাবে এই বিষয়ে সংরক্ষণ করা হয়েছিল সেটি বজায় রেখে এর বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা চালানো যেত না? যেত, বাট আমার সংবিধানে আমি তো শুরুতেই বলেছি যে একটা মানে সংবিধানটা নারীর জন্য সম অধিকারের কথাটা খালি বলেছে, কিন্তু আর কিছু ছিল না। আর সিডো তো অনেক আগে, মনীষা যেটা বলেছে যে প্রায় 40 বছর আগে সিডো সনদে স্বাক্ষরকারী বাংলাদেশ, কিন্তু সেই অনুপাতে তো আমরা আসলে কোনো কিছুই সমান অধিকারে মানে পাই নাই। তো এটা পাওয়ার দরকার ছিল। আমি আমার শুরুটাই করেছিলাম কিন্তু আমি নারীর সমান অধিকার প্রশ্নটা নিয়ে, যে ঠিক নারী তার সমান অধিকার পাবে অ্যাজ এ মানুষ হিসেবে। সারা বিশ্ব মানবতাকে এত বেশি প্রায়োরিটি দেয়, অথচ এই যে বৈষম্যটা এটা পুষে রাখতে পছন্দ করে। সবখানে উন্নত দেশ থেকে শুরু করে কোনো না কোনো ভাবে নারীকে অ্যাবিউজ করে রাখা হয়েছে। আমাদের দেশের পত্রিকাগুলি তো এই নির্যাতনের বিরুদ্ধে বলেছে, তারপরে তার অধিকারের বিরুদ্ধে একদম প্রথম থেকেই সোচ্চার থাকলেও রাষ্ট্রীয়ভাবে যদি আমরা আসলে একটা জায়গায় না আসতে পারি, তো ওই সময় এই ঘাটতিগুলো থেকে যাবে, অন্যান্য জায়গার মতো থেকে যাবে। যে কারণেই বলেছি যে সিডো সনদে যেটা আছে সেটা তো পুরাপুরি বৈষম্য তা নয়, না, নারীর অধিকারটাকেই এখানে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। এটা ধরেন যে বাংলা ট্রিবিউনে প্রকাশিত একটা খবরে এসেছিল যে বাংলাদেশের সংবিধান নারী পুরুষের সমতার কথা হলেও নারীরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে। তো এই বাতিলের তো দরকার নাই, যেগুলো ভালো ছিল, যেগুলো সিডো সংরক্ষণ যে মানে প্রত্যাহারের প্রতিবন্ধকতা যেগুলা ব্যাপারে বলেছে, তো এখানে তো আমরা জানি যে বাংলাদেশ সরকার সিডো সনদের ওই যে সনদের 2 ও 16-1 যেটা গ ধারা যেটা সংরক্ষিত রেখেছে, যা পারিবারিক জীবনে নারী পুরুষের সমতা নিশ্চিত করতে বাধা সৃষ্টি করছে, কেবল এইগুলা জায়গায় আমরা বলেছি যে ধর্মীয় কারণে এই সংরক্ষণ প্রত্যাহার করা হয় নাই। এই জায়গাগুলোতে আমরা কিন্তু একদম স্পষ্ট স্পেসিফিক ভাবে বলেছি যে এটা হলো মানে এই কালের কণ্ঠেও দেখবেন, কালের কণ্ঠ তার উপসম্পাদকীয় তো একবার প্রকাশ করলো যে সনদের সংরক্ষণ প্রত্যাহার না করায় নারীর বৈষম্য দূর করা সম্ভব হচ্ছে না। এটাই তো ফ্যাক্ট। ধর্মীয় বিধানের সঙ্গে সাংঘর্ষিক করে সরকার এই সংরক্ষণ বজায় রেখেই চলেছে, এটা আসলে হতে পারে না, এটা হওয়া উচিত নয়। আচ্ছা, ধন্যবাদ। আবার মনীষা চক্রবর্তী, বাংলাদেশের সংবিধানের 18-2 নং অনুচ্ছেদে যৌন কর্মকে নিষিদ্ধ করা হয়েছে। সংস্কার প্রস্তাবনায় শ্রম আইন সংশোধন করে যৌন কর্মীদের মর্যাদা এবং শ্রম অধিকার নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। এটা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল বা অংশীজনরা। প্রশ্ন হচ্ছে, এই পেশাকে কেন নিরুৎসাহিত না করে পেশা হিসাবে স্বীকৃতি দেওয়াটাই জরুরি হয়ে গেল এই মুহূর্তে? দেখুন, যে প্রথম কথা হচ্ছে যে আসলে আমাদের দেশে যৌনকর্মকে সুপ্রিম কোর্টে কিন্তু তার রায়ের মাধ্যমে বলেছে এর আগে, নারী কমিশনের অনেক আগেই, যে আসলে যৌনকর্মীরা তাদের কাজ চালাতে পারবে, এই ধরনের একটি রায় কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায়ের মধ্যে লেখা আছে। তো আর সমাজ বাস্তবতা অনুযায়ী আমাদের মনে হয় যেটা, যে এই নারী কমিশনের সুপারিশে যেটি আরেকটু আসা দরকার ছিল এই প্রসঙ্গটিতে, আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে যৌন কর্মীদেরকে পুনর্বাসনের জন্য এখানে আসলে একটা বড় উদ্যোগ সরকারের দিক থেকে নেওয়া দরকার ছিল, যেটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশের কথা যদি বলি, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের কথা তো এখানে অবশ্যই বলতে হয়, যে এই বিষয়টি সব শ্রম বা সব কাজ তো আসলে মানুষ জাতিকে, মানব সভ্যতাকে মহিমান্বিত করে না। কোনো কোনো কাজ, কোনো কোনো পেশা মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলি, সেই জায়গাগুলিকে অনেক সময় প্রশ্নবিদ্ধ করে দেয়। আমরা মনে করি যে যে মানুষটি তার অর্থনৈতিক কারণে বা তার সামাজিক কারণে বা তার জীবনের নানান বাস্তবতার কারণে পাচারের শিকার হয়ে বা নানান রকম প্রতারণার শিকার হয়ে কখনো না কখনো এই পেশাটিকে বেছে নিতে বাধ্য হয়েছেন, আমরা সেই মানুষটিকে অবশ্যই পুনর্বাসন করার পক্ষে, এবং তাকে কোন রকম হয়রানি বা তাকে হেনস্থার মধ্যে ফেলা হোক সেটা অবশ্যই আমরা চাই না, যে কারণে সুপ্রিম কোর্ট তার রায়টি এভাবে দিয়েছিলেন। কিন্তু আমরা মনে করি কমিশনের সুপারিশে আরেকটা জিনিস আসলে ভালো হতো, সেটা হচ্ছে যে যৌন কর্মীদেরকে পুনর্বাসনের জন্য
তাদেরকে একটা মানবিক পেশায়, এবং যে পেশাটা আমাদের সভ্যতাকে আরো মহিমান্বিত করে, বা যে পেশাগুলি আমাদের একটা সম্মানজনক জীবনের জন্য একটা মানুষকে সহযোগিতা করতে পারে, সেই ধরনের পেশায় তাদেরকে পুনর্বাসনের জন্য একটা বড় প্রকল্প সেইটা সরকারের নেওয়া দরকার। এরকম একটা সুপারিশ আমরা মনে করি যে কমিশনের কাছ থেকে আসা দরকার ছিল। কারণ একজন মানুষ যে কোনো কারণে বাধ্য হয়ে তার শরীর বিক্রি করছেন, এইটা কিন্তু আসলে কোনো মানব সভ্যতার উদাহরণ হতে পারে বলে আমরা মনে করি না। এটা দু একটি পশ্চিমা দেশে এই ধরনের হয়তো উদাহরণ আছে যেটা থেকে কমিশন এই উদাহরণটি নিয়েছেন বা সুপারিশটি করেছেন। কিন্তু আমরা মনে করি যে এই সুপারিশটিকে সম্পূর্ণ করার জন্য, এই সুপারিশ থেকে যৌন কর্মীদের বিষয়ে যদি আমরা তাদের একটা মহিমান্বিত জীবন চাই, সেই জীবনের ক্ষেত্রে পুনর্বাসন শব্দটি এবং এই প্রক্রিয়াটি সরকারের দিক থেকে অবশ্যই নিয়ে আসতে হবে। আমরা আরেকটা বিষয় দেখি যে আমাদের দেশে যৌন কর্মীদেরকে নিয়ে যত আলোচনা হয়, যারা তাদের কাছে যায় তাদেরকে নিয়ে কোনো আলোচনা হয় না। এটা যে একটা সামাজিক ভাবে এই বিষয়টিকে একটি প্রতিরোধ করার বিষয়, বা এই ধরনের একটি প্রক্রিয়া যে সমাজের মধ্যে চলমান আছে, এটি কিন্তু নারীর প্রতি দৃষ্টিভঙ্গিকে আরো অনেক, আমরা মনে করি যে নারীর প্রতি যে হেয় করে দেখার দৃষ্টিভঙ্গি, কথায় কথায় কিন্তু এই ধরনের গালিগালাজ বা আমাদের নানান রকম সংস্কৃতিতে মেয়েদেরকে রাজনৈতিক ভাবেও যখন আক্রমণ করা হয়, তখন নানান রকম শব্দ ব্যবহার করা হয়, যে শব্দগুলির সাথে এই ধরনের একটা প্রক্রিয়া চলমান থাকার একটা মনোজগতে যে প্রভাব, সেটা কিন্তু আমরা দেখি। এবং সেই বিষয়টি আমরা মনে করি যে সামাজিকভাবে এই কাজটি সম্পর্কে একটা সচেতনতা তৈরি করা, এবং এই নারীরা যারা এখানে যুক্ত আছেন বা এখানে নানান রকম ভাবেই এই প্রক্রিয়াটি চলছে, সেটিকে পুনর্বাসন করার দিকে আসলে মনোযোগ দেওয়াটা বেশি জরুরি বলে আমরা মনে করি। বুঝতে পেরেছি। অ্যাডভোকেট নেওয়াজ হালিমা অর্লি, আপনার কাছে একটু এবার রাজনৈতিক প্রশ্ন চলে আসে একটু। কমিশনে সুপারিশ করা হয়েছে 300 আসন থেকে 600 সংরক্ষিত আসনের প্রস্তাব করা হয়েছে। 300 এই যে আসন বাড়ানো, এটা কতটুকু বাস্তবতা নিরিখে করা হয়েছে আমি জানি না, এটা কি কতটুকু বাস্তবসম্মত আপনি মনে করেন? রনি ভাই, আসলে আমি আপনার সরাসরি মানে এর আগে বলিনি যে মনীষা যেটা বলেছে আমি কিন্তু পুরাপুরি ওর সাথে একমত। কারণ হচ্ছে যে বাংলাদেশে নারী তো নানাভাবে শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে। সেই ক্ষেত্রে ওই যে পুনর্বাসন কথাটা, এটা এইভাবে ব্যাখ্যা আসে যে যদি আইনগুলা নারীর ফরে যায় তাহলে বহু নারী এই কর্ম ছেড়ে দিবে অটোমেটিক। আর যারা আছে তারা তো বিচার পায় না, তারা তো নানা কারণেই তারা মানে ইসের শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে। কোনো নারী বঞ্চনার জায়গাটাতে যাবে না, এইটাই হওয়া উচিত আমাদের একমাত্র লক্ষ্য। এবার আপনার কোশ্চেনে আসি, সেটা হলো যে ওরা বলেছে যে 600 আসন উচ্চকক্ষ নিম্নকক্ষ দিয়ে নারীকে সমান ভাগ, মানে সব জায়গায় সমান ভাগ 300 করে ফেলানো, এইটা বলেছে। এই সুপারিশ তারা রেখেছে। কিন্তু আপনি দেখেন যে এটা কি আসলে মানে বৈষম্যটা দূর হবে? আমি তো বাস্তবতার নিরিখে বলি, আমি নিজেও সংসদে ছিলাম, তখন তো আমার সংরক্ষিত মহিলা আসন বলা হতো ওটাকে। এই যে সংরক্ষিত করে আপনি আমাকে 300 আসন দিলেন, এটা আমার প্রতি মানে বদান্যতা ছাড়া আর কিছুই না। এটা আমাকে প্রতিষ্ঠিত করার কোনো প্রক্রিয়া নয়। এখানে আমরা বলেছি যে এটা কেন হবে? আর এইভাবে যদি সমান 300 বাট কোনো ভোটের প্রক্রিয়া নয়, সংরক্ষিত, তাহলে এটা বিভাজন সৃষ্টি করলো না? আমরা তো বিভাজনের পক্ষে নই। নারীর প্রতি বৈষম্য দূর করতে দেশ এগিয়ে যাবে, এটাই তো আমাদের আশা। এবং অতিরিক্ত সংরক্ষিত আসন কি মানে বাস্তবায়নের সংবিধান ও রাজনৈতিক জটিলতা বাড়াবে না? 100% বাড়াবে। কারণ হলো যে আমি আলাদা করে ফেলানো, যে পুরুষ 300 পেল, নারী 300 পেল, সেই ক্ষেত্রেও হলো আমাকে সংরক্ষিত করে বন্দি করে রাখা হলো, আমাকে একটা ছকে ফেলে দেওয়া হলো। আমার আসন, আমি তো আমার আসন চাইছি, আমি তো ভোট চাইছি। জনগণ আমার মতো অনেককেই ভোট দিয়ে আমার মতো নারীদের মধ্যে ভোটাভুটি হয়ে তারপরে আমি আসতে চাইছি। আমি কি এটা বলেছি যে আমি নারী হিসেবে আমাকে তুমি খালি সমান অধিকার দেবা বলে সব আগে আগে ভাগ করে দাও? কিছু সুবিধা নারী বঞ্চনার শিকার হাজার বছরে সে কিছু ফ্যাসিলিটিস পেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে নারীকে আরো ছোট করার জন্য এই 300 আসন। এটা অবাস্তব বাংলাদেশের প্রেক্ষাপটে। এত দরিদ্র দেশে এত বেশি পরিমাণ মানে এমপি আনা, তাদের যে ভরণ পোষণ, এটা তো অনেক কিছু নির্ভর করে। আমি এটার পক্ষে নই, আমি যৌক্তিক পক্ষে। যেমন আমার দল বলেছে যে আমরা ক্ষমতায় গেলে
ক্ষমতা কথাটা উচ্চারণ করতে চান না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। তিনি বলেছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি দেন, আমি যদি সেবা করার সুযোগ পাই, তাহলে 100টা সিটের ব্যাপারে চিন্তা করা হবে। প্রথম তো আর আমাদের যে 31 দফা দেওয়া হয়েছে, এখানেও কিন্তু প্রথমতেই আমরা এই নির্বাচনে সেটা তো আর করতে পারছি না। তাহলে আমরা 100তে মানে একেবারে জোর দিচ্ছি যে 100 আসন আমরা চাইছি। এর পরবর্তীতে আমাদের যে ধাপগুলি, সেখানে নির্বাচন হবে নারীর জন্য 400, আমরা টোটাল সংসদে 400 আসনের কথা বলে আসছি, সেখানে টোটাল নারীর জন্য উন্মুক্ত থাকবে 400 আসন। তারপরেও দল আমাদেরকে 100 জনকে নমিনেট করবেন যে তোমরা নির্বাচনের মাধ্যমে আসো। এই পন্থাটাকে আমি এ পর্যন্ত মাঠে যতগুলো এসেছে, আমি জানি না মনীষাদের তরফ থেকে কি বলবেও, আমরা কিন্তু এটাকে যৌক্তিক বলে ধরে নিয়েছি এবং এটাই যুক্তিতে আসে যে আমি ফাইট করছি 400 আসন আমার জন্য উন্মুক্ত, 100 এই যে 1000 বছরের পশ্চাৎ নারীর জন্য থাকলো। এইটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। মনীষা চক্রবর্তী, আপনি কিছু অ্যাড করবেন এই বিষয়ে? না, আলিয়াপা যেটা বলেছেন আমরাও এই ধরনেরই একটা মনোভাব পোষণ করি। মানে আমরা ইতিমধ্যে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম থেকে আমরা যখন সংস্কার কমিশনের খসড়া রিপোর্ট তারা তৈরি করছিলেন, আমরা কিন্তু সংবাদ সম্মেলন করে আমাদের মতামতটি সেখানে জানিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে নারীদের জন্য সংরক্ষিত আসন বাড়িয়ে 100 করার জন্য এবং সেখানে সরাসরি নির্বাচন দেওয়ার জন্য আর কি। এটাই ছিল আমাদের সুপারিশ এবং আমরা মনে করি যে এইটাই হচ্ছে আসলে বাস্তবতা অনুযায়ী যদি আমাদেরকে প্রোগ্রেস করতে হয় তাহলে অবশ্যই সেটা এমন ভাবে করতে হবে যেটা আসলে বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ। তো সেটা আমার মনে হয় যে এটা আসলে এটা সম্ভব। আমরা যে সুপারিশটা করেছি এবং অন্য আরো অনেক দল সম্ভবত এটাই মনে করছে যে 100 আসন যদি করা হয় এবং সেখানে সরাসরি নির্বাচন দেওয়া হয়, এটা সম্ভব হতে পারে সংরক্ষিত আসন। আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলো নারীর 50% যদি আমরা ধরি প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য বড় রাজনৈতিক দলগুলো তারা প্রিপেয়ার্ড বা প্রস্তুত? দেখুন, আমাদের তো হচ্ছে আরপিওতে যে নিয়মটা বারবার করে বলা হচ্ছে ইমপ্লিমেন্ট করার জন্য যে 33% নারী, হ্যাঁ, যে এখানে হচ্ছে প্রত্যেকটা কমিটিতে, সেটাই তো আসলে এখন পর্যন্ত কোনো দল বাস্তব চিত্র কিন্তু আমরা দেখছি, তাই কিন্তু এই প্রশ্নটা। হ্যাঁ, তো আমার মনে হয় যে আসলে ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র উপর থেকে এরকম পার্সেন্টেজ সিস্টেমে চাপিয়ে দিয়ে একটা মানে অনেক সময় আমরা দেখি যে এটা একটা অর্নামেন্টাল রিপ্রেজেন্টেশন তৈরি করে, কিন্তু এইটা দিয়ে আসলে নারীর ক্ষমতায়ন হয় না। এর আগে যখন শেখ হাসিনা সরকারের সময় তিনি বারবার বিভিন্ন পদে নারীদেরকে বসিয়ে ওই পদের নারীদেরকে দেখিয়ে বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন যে নারীর ক্ষমতায়ন হয়েছে। এই দেশে প্রধানমন্ত্রী নারী, এই দেশে স্পিকার নারী, এই দেশে অমুক নারী তমুক নারী। তো এইভাবে আসলে আমরা মনে করি যে শুধুমাত্র উপর থেকে কিছু পদায়ন করলে যেটা হয় যে পদায়ন হয়, এভাবে যদি রাজনৈতিক দলগুলিকে বাধ্য করা হয়, তারা হয়তো কোনো নেতার স্ত্রীকে নমিনেশন দিয়ে দিবেন বা হয়তো কোনো একজন মানে ইনফ্লুয়েন্সিয়াল নেতার এমন কাউকে নমিনেশন দিবেন যেটা হয়তো মানে এইভাবে নানান রকম ঘটনা ঘটবে। সেইটা দিয়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে আমরা মনে করি না। যেটা প্রয়োজন সেটা হচ্ছে, প্রথম কথা হলো সম্পত্তিতে নারীর অধিকারটা নিশ্চিত করা প্রয়োজন, অর্থনৈতিকভাবে নারীর স্বাবলম্বী হওয়ার রাস্তাটা তৈরি করা প্রয়োজন, নারীর অর্থনৈতিক নির্ভরশীলতা, সেই নির্ভরশীল মানসিকতা কমিয়ে একটা স্বাধীন স্বাবলম্বী মানুষ হিসেবে নারী জনগোষ্ঠীকে গড়ে তোলা দরকার। এবং নারীর প্রতি যে সহিংসতা একেবারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত, মানে নারীর প্রতি যে সহিংস পরিবেশ এবং এই যে নারী নির্যাতনের ঘটনাগুলির বিচার না হওয়া, প্রতিনিয়ত বাল্যবিবাহ হচ্ছে, এই নারীর প্রতি মনোভাব, দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি সহিংসতার বিচার, এটার মধ্য থেকে যদি আমরা একটা পরিবেশ তৈরি করে দিতে পারি যে পরিবেশে একজন নারীর সামগ্রিক বিকাশের পথে যে প্রচন্ড বাধাগুলি আছে সেই বাধাগুলি না থাকে, তাহলে কিন্তু আমাদের নারীরা এমনিতেই রাজনীতিতে তখন 50% জায়গায় তারা নিজেরাই চলে আসতে পারবে এবং সেটাই হচ্ছে ক্ষমতায়নের সত্যিকারের পথ। আমরা যে পথে চাপিয়ে দিতে চাচ্ছি সেইটা একটা অর্নামেন্টাল ক্ষমতায়ন তৈরি করবে, কিন্তু সেটা হবে পদায়ন, আসলে সেটা ক্ষমতায়ন হবে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের দেশে যে সহিংসতার নজিরগুলি রয়েছে, বড় বড় ঘটনা আছে যেগুলির বিচার হয়নি এখন পর্যন্ত। দেখেন যে তনু হত্যাকাণ্ডের আজ পর্যন্ত আমরা একটা চার্জশিটই পেলাম না। তনুকে কে মারলো, কিভাবে মারা গেল, আমরা সেটাই জানি না। তার মানে যদি কোনো এমন কোনো ক্ষমতার চক্রে একজন নারী থাকে যে তার সাথে নির্যাতন হলে সে বিচার পাবে না, কেন কি কারণে তনু হত্যার বিচার হচ্ছে না আমরা জানি না। আমরা এখন পর্যন্ত আমরা দেখছি যে এই যে ধর্ষণের ঘটনাগুলিতে যে মামলা হয় তাতে 0.3% হচ্ছে বিচার পায়। তো এই ধরনের পরিসংখ্যান, এই ধরনের ঘটনা, আমরা বাল্যবিবাহে প্রথম হয়ে বসে আছি দীর্ঘদিন ধরে,
এই ধরনের ঘটনাগুলি আসলে যদি একটা দেশের মধ্যে বাস্তবতায় থাকে, তাহলে আসলে শুধুমাত্র কিছু পার্সেন্টেজ বা কোটা দিয়ে একটা জনগোষ্ঠীকে তুলে আনা সম্ভব না। আমাদের আগে তৃণমূল থেকে অধিকারের জায়গাগুলি নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। অভিভাবক ও প্রতিপাল্য আইন 1890 সালের যে আইনটি ছিল এটা সংশোধন করার কথা বলা হয়েছে এবং সন্তানের উপর নারীর সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। এটা সময় উপযোগী, সবাই বলছেন এই প্রস্তাবনা, কিন্তু নারীর জন্য নির্ভরশীলতা এবং সন্তানের কল্যাণ নিশ্চিত করতে এটা কতটা সহায়ক ভূমিকা রাখবে আপনি মনে করেন? রনি ভাই, আপনাকে একটু আমি প্রশ্নে আসবো, কিন্তু আমি একটু ওই যে ওর সাথে আবারও অ্যাড করি। সেটা হলো যে দেখেন, অধিকারটা প্রথম, অধিকার নিশ্চিত হলে অনেক কিছুই অটো সমাধান হয়ে যাবে। যেমন সহিংসতার পরিসংখ্যান যদি আপনি দেখেন, 70% নারী জীবনে কোনো না কোনো ভাবে একবার অন্তত সহিংসতার শিকার হয়েছে। আর ওই যে মনীষাও বলেছে যে এই যে দীর্ঘসূত্রিতা, তার কারণে ও বলেছে 3% যে ধর্ষিতার শিকার হয় তারা 3% পায়। সব তো আদালতে আসে না, যতটুকু আসে ততটুকুর মধ্যে মাত্র 3% সেই বিচারটা পায়। তারপরে বাংলাদেশে ধরেন, হ্যাঁ, দশমিক বলেছে। 2018 থেকে 22 সালের যে একটা মানে প্রতিবেদন, সেখানে এসেছে যে ধর্ষণই হয়েছে 27,479 জন। তার মানে কি, গড়ে প্রতি বছর 5,000-এর বেশি নারী ধর্ষিতা হচ্ছে। চিন্তা করে দেখা যায়, কিন্তু বিচার আমরা কয়টা রায় পেয়েছি এবার একটু চিন্তা করে দেখেন। তারপরে আছে 2024-এ এই যুগে এসে যৌতুকের জন্য 36 জন নারীকে জীবন দিতে হয়েছে। এটা ভাবাই যায় না। কন্যা শিশু যে ধর্ষিত হয়েছে 24 সালে, সেটা হলো 224টা কন্যা শিশু ধর্ষিত হয়েছে। এই আমলে এসে দেখেছি ধর্ষিতের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে মামলা, এটাতে কি, এইটা তো কোনো মানে এই দীর্ঘসূত্রিতা এই জন্য দায়ী অনেকটা। আর আইনও যেটা আছে যে অধিকার, এখানে হলো আমার অধিকারটা নিশ্চিত হলে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। এবার আসেন আপনার প্রশ্নে আসি, যে নারীরা তার যে মুসলিম নারী বলেন, মোট কথা নারীরা তাদের অভিভাবক আইনে নারীর অধিকার সীমিত, একেবারেই সীমিত। আইন সংশোধন না হলে নারীরা সন্তানের অভিভাবকত্ব পায় না, তারা গার্জিয়ান না, তারা কাস্টোডিয়ান, তারা তার মানে দেখাশোনার দায়িত্ব পাবে। এটা তো হয় না, এটা এই আইন তো চলতে পারে না। তারপরে ধরেন কিছুদিন আগে বাংলা ট্রিবিউনে প্রকাশিত একটা প্রতিবেদনের কথা আমি বলছি, সেখানে বলেছে যে বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু নারীরা তো বৈষম্যের শিকার হচ্ছে। রাজনৈতিক ক্ষমতা নানা ক্ষেত্রে নারী পিছিয়ে পড়ার চিত্র একেবারে মানে স্পষ্ট। এইখানে নারীর অভিভাবকত্ব নিয়ে যে কোশ্চেনটা, এখানে আমি মনে করি যে নারীর অভিভাবকত্ব পুরুষের মতোই নারীর অভিভাবকত্ব থাকা উচিত, যেখানে নারী এটা পরিবারকে ভালো রাখবে। একটা পরিবার থেকে সমাজে মানুষ কিভাবে বড় হচ্ছে, পরিবার থেকে তার সকল শিক্ষা, সেখানে নারীকে সারা দিন যদি দেখে যে বাবা তাকে মানে অ্যাবিউজ করছে, সংসার থেকে বিচ্ছেদের পরে মেয়ে কোথায় যাবে কোথায় থাকবে এগুলো নিয়ে যে টানাপোড়েন হচ্ছে, এই আইনগুলা আসলে ক্লিয়ার হওয়া দরকার। বাংলাদেশে আইনগুলার খুবই মানে কিছুটা থাকলেও একেবারে প্রয়োগের ক্ষেত্রে, দীর্ঘসূত্রিতার ক্ষেত্রে নারী তার অধিকার পূর্ণভাবে পাচ্ছে না। মনীষা চক্রবর্তী, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। নারী বিদ্বেষী বয়ান, বক্তব্য, ছবি পরিবেশন থেকে বিরত থাকার জন্য সুপারিশ করা হয়েছে প্রস্তাবনায়। এসব বন্ধে তো আমাদের দেশে আইনও আছে, কিন্তু আইনের সঠিক প্রয়োগ বা ব্যবহার না করার কারণে কি নারী বিদ্বেষ এবং নিপীড়ন বন্ধ হচ্ছে না, বা সমস্যাটা কি আইনের না প্রয়োগকারী সংস্থা? আমরা বলতে চাই যে এখানে কিছু কিছু জায়গায় আইনেরও কিছু সীমাবদ্ধতা আছে। যেমন বিশেষ করে আমাদের দেশের বিভিন্ন ওয়াজ মাহফিলে যেভাবে আপনার নারী বিদ্বেষী বয়ান হয়, সেই বিষয়গুলি নিয়ে সুনির্দিষ্টভাবে আসলে কোনো এগুলিকে সেন্সর করা বা তাদের কোনো নীতিমালা তৈরি করা, যে এই বিষয়গুলি নিয়ে কি বক্তব্য দেওয়া যাবে বা দেওয়া যাবে না, বা সেটিকেও কখনো প্রয়োগ করতে গিয়েছেন, এই ধরনের ঘটনা আসলে আমরা কখনো দেখি নাই। তবে আমরা বলতে চাই যে নারী বিদ্বেষী বয়ান এবং নারীকে পণ্য তৈরি করার এক ধরনের যে চিত্রায়ন, সেই বিষয়টি কিন্তু আসলে দুটো দিকই এখানে আমরা দেখি। যে আমরা দেখি যে একটা সাধারণ একটা 1 বোতল জুস বিক্রি করতে গেলেও সেখানেও একজন নারীকে সেই জুসটি বিক্রি করার একটা সার্টিফিকেট দিতে হয় আর কি। মানে একটা নারীর শরীরকে দেখিয়ে দেখা যায় যে একটা কোকের বোতল বিক্রি করতে হচ্ছে, বা একটা ফ্যান বিক্রি করতে গেলেও একজন নারীর এসে সেই ফ্যানের একটা সার্টিফিকেট দিতে হচ্ছে। মানে নারীকে একটা পণ্যের মতো করে উপস্থাপন করা এবং সেই উপস্থাপনের মধ্য থেকে মুনাফা অর্জনের চেষ্টা করা, এই ধরনের
একটা প্রয়াস, সেটা আমরা সবসময় দেখি। এবং নারী শরীরকে এরকম একটা পণ্য হিসেবে দেখাতে দেখাতে আসলে নারীকে একটা অবজেক্টিফিকেশনের দিকে নিয়ে যাওয়া হয় বলে আমরা মনে করি, যে নারীকে আসলে একটা বস্তু হিসেবে দেখার যে মানসিকতা, সেটা এই পণ্য হিসেবে দেখাতে দেখাতে তৈরি হয়। এবং সে কারণেই যখন নারীর প্রতি নির্যাতনের জায়গাটি চলে আসে, তখন যেহেতু আমাদের সমাজ নারীকে ওরকম একটি বস্তু হিসেবে দেখে অভ্যস্ত, পণ্য হিসেবে এক ধরনের ভাবার জায়গায় তাদের সমাজ মানুষে সেটার একটা প্রতিফলন আছে, আমরা মনে করি যে সেইটা কিন্তু নির্যাতনেরও একটা প্রেক্ষাপট তৈরি করে। আরেকটা বিষয় হচ্ছে যে নারী বিদ্বেষী বক্তব্য বয়ান, সেগুলির ক্ষেত্রেও তো আসলে আমরা দেখি যে অনুভূতিতে আঘাত লাগার বিষয়টি যদি আসে, তাহলে আমাদের তো দেশে যে ধরনের কথাবার্তা এবং এমনকি নারী কমিশন নিয়ে এই সুপারিশ নিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন অনেকে, যে নারীরা প্রতিযোগিতায় পারছে না, তাদের এখানে সমান সমান অধিকার দিলে কোনো লাভ নাই, মানে এই ধরনের নানান রকম যে বক্তব্য এসেছে, এটি আসলে খুবই অবমাননাকর এবং খুবই হেয় করে যে বক্তব্য দেওয়া হয়েছে। নারী কমিশনের এই সুপারিশ নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেখানেই তো নারী বিদ্বেষী বক্তব্যের অভাব নাই। আপনারা দেখেছেন যে এখানে এমনকি ওই যে বৈবাহিক ধর্ষণের বিষয় নিয়ে সম্ভবত জামাতের আমির উনি মন্তব্য করেছেন যে এখানে আসলে রেপ মানে হচ্ছে দুজন নারী পুরুষের অবৈধ সম্পর্ক, এটা তিনি রেপের সংজ্ঞায়ন করেছেন। মানে কি আমরা আসলে জানি না এই সংজ্ঞায়নটি উনি কোথা থেকে পেয়েছেন। আমি এটার সাথে একটু যুক্ত করতে চাচ্ছি, ওই প্রস্তাবনা আছে বৈবাহিক সম্পর্কের ভিতরেও যৌন সম্পর্ক জোর জবরদস্তি করে করা, এটাও যৌন নিপীড়নের বা ধর্ষণের মতই করে বলা হচ্ছে, ফৌজদারি আইনে অন্তর্ভুক্তি করার সুপারিশ করা হয়েছে। সেই বিষয়টা একটু সংযুক্ত করে বল। দেখুন, আমাদের আমি যেহেতু মেডিকেলের ছাত্রী ছিলাম, আমরা তো ফরেন্সিক মেডিসিনে রেপের বিষয়ে পড়েছি। রেপের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কনসেন্ট। তো কনসেন্ট এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি অনুমতি ছাড়া সেটা হচ্ছে কোনো নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করা হয়, এটা কোনো কোনো দেশে 16 বছর একটা বার করে দেয়, কিন্তু মানে 16 বছরের উপরে হচ্ছে কনসেন্টের প্রশ্ন, আর 16 বছরের নিচে সেটা হলেই হচ্ছে রেপ, এইভাবে হচ্ছে বিষয়টিকে নিয়ে এসেছিল তারা। কিন্তু কনসেন্টের প্রসঙ্গটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনি অনুমতি দিয়েছেন কিনা যৌন সম্পর্ক স্থাপনে, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সেটি যদি না থাকে, সেটা বৈবাহিক সম্পত্তির ক্ষেত্রেও যদি আমরা দেখেছি যে এই ধরনের নির্যাতনের ঘটনা, সেটি কিন্তু আমাদের এক ধরনের এই সমাজেও এই ধরনের প্রচলন যে আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি এই প্রতিবাদের সময় যে কথাগুলি বলা হচ্ছে সেটি দিয়ে। তো আসলে আমরা মনে করি যে পারিবারিক নির্যাতন আইন যদি থাকতে পারে, যদি ডোমেস্টিক ভায়োলেন্সের এগেইনস্টে আইন থাকতে পারে, তাহলে ম্যারিটাল রেপের আইনও আসলে থাকতে পারে। কারণ হচ্ছে যে যেহেতু পারিবারিক নির্যাতনের আইন থাকলে সেটি একটি সেফগার্ড তৈরি করছে ডোমেস্টিক ভায়োলেন্স না হওয়ার ক্ষেত্রে, ম্যারিটাল রেপের আইন থাকলেও আমরা মনে করি যে নারীর যে ইচ্ছা বা তার যে একটা স্বতন্ত্র সত্তা, সেটার প্রতি একটা সম্মান তৈরি হওয়ার মানসিকতা, সেটাও আসলে তৈরি করা সম্ভব এই আইনটা থাকলে। এবং এখানে আসলে যেভাবে তারা রেপের সংজ্ঞা দিচ্ছেন, যেভাবে তারা নানান রকম ভাবে নারীর সম্মতির জায়গাটিকে একেবারে নাই করে দেওয়ার যে আলোচনা করছেন, সেটি আসলে তাদের নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, নারীকে ছোট করে দেখার দৃষ্টিভঙ্গি, নারীকে আলাদা মানুষ হিসেবে না দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটিরই একটি বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয় বলে আমরা মনে করছি আর কি। ধন্যবাদ। অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাচ্ছি, কমিশন সুপারিশ করেছে যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের এবং প্রত্যেক কর্মস্থলে অভিযোগটি নিষ্পত্তি করা বাধ্যতামূলক করা। তো আমাদের দেশে যে প্রচলিত আইন আছে, সে আইনে এগুলো কি নিষ্পত্তি করা সম্ভব হতো না? প্রচলিত আইন তো অনেক কিছুই আমাকে অধিকার দিয়েছে, কিন্তু বাস্তবে সেটা প্রয়োগের জন্য ট্রাইব্যুনাল এগুলো খুবই জরুরি, এগুলো তো করতে হবে। কারণ হচ্ছে যে এই যদি হতো, তাহলে আইনে তো যে আমি প্রথম থেকেই খালি সমান অধিকারের ব্যাপারটা বারবার জোর দিচ্ছি, আইন যেটাই থাকুক, এটা প্রয়োগের জন্য ট্রাইব্যুনাল গঠন এগুলো প্রয়োজন আছে বলে আমি মনে করি। এগুলো তো অবশ্যই জরুরি, কারণ এই দীর্ঘসূত্রিতার কারণেই তো এগুলো হচ্ছে না, এই বিচারগুলি হচ্ছে না। আর আরো কিছু কথা, যেমন ধরেন নারীকে নানাভাবে, আমি কি একটু অন্যভাবে বলতে পারি এটা, যে ধরেন যেমন ধরেন যে এই যে পরীক্ষা নিরীক্ষা, যে ও বললো যে ফরেন্সিক বিভাগ, এগুলো এত জটিল যেটাতে মানে পরে তারা পিছু হটে যায়, বিচার আর চাইতে চায় না। এইভাবে তো হয় না বিচার।
আপনি দিয়ে দিলেন যে এটা আছে এটা আছে এটা আছে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে একটা ফরেন্সিক যে পরীক্ষা নিরীক্ষা তাকে করতে হয়, এটাও তো দীর্ঘসূত্রিতা। এইগুলো কমায়, এগুলো কিভাবে কি মানে যত সহজতর করা যায়, ভিকটিমের পক্ষে যাতে যত সহজতর করা যায় ততই তো মানে বিচারটা সুষ্ঠু হয়, তাই না? কিন্তু যদি জটিল থেকে জটিলতর থাকে তখন তো আর এটা সহজ ভাবে করা যায় না। নারীকে তো বরাবরই ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান একবারে শেষ প্রান্তে চলে এসেছে, অনেক প্রশ্ন ছিল এইসব বিষয়ে। একটু আপনি ছোট্ট করে বলবেন, আপনারা বিএনপি আপনাদের দল, আমরা এই 19 তারিখে এপ্রিলের 19 তারিখে এই প্রস্তাবনা সুপারিশ জমা দেওয়ার পর এখন পর্যন্ত বিএনপিকে দেখলাম না এই বিষয়ে নারী কমিশনের সংস্কার নিয়ে তাদের কোনো বক্তব্য, কিংবা তারা কি চায়, তারা কি এটা প্রত্যাখ্যান করেছে নাকি এটা সুপারিশগুলো কিছু সংস্কার চান? অবশ্যই সুপারিশগুলোর সংস্কার আসবে এবং এই সংস্কারের প্রশ্নে বিএনপি সবচেয়ে এগিয়ে আছে। আমরা যে 31 দফা দিয়েছি সেখানে নারীর জন্য যে 24 নাম্বার দফাটাতে আমরা বলেছি যে নারীর কিভাবে মানে আমরা ইয়ে করবো, এটা মানে বিশদ ব্যাখ্যার জন্য আমরা কিন্তু কাজও করে যাচ্ছি। আর নারীর অধিকারের জন্য আমার সরকার যখন ছিলেন তখন বেগম খালেদা জিয়া সেই শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে নারীকে অগ্রাধিকার দিয়েছে, যে এটা সারা বিশ্বে বহুল প্রশংসিত হয়েছে। আর সংস্কারের প্রশ্নে শুধু কি ওই মানে সংস্কার, আমার মাথায় একটা প্রশ্ন সবসময় মানে আসছে, সেটা হচ্ছে নারীকে তো মানুষ হিসেবে দেখতে হবে প্রথম, তারপরে তার সম অধিকারের জায়গাটা, এই কয়েকটা জায়গাকে সবার কমন ইস্যু থাকার জরুরি। কিন্তু আপনি যদি মনে করেন যে সংসদে খালি নারী যাবে সেটাই সম অধিকার, না। এটার জন্য আমরা যেটা বলেছি যে নারীকে তার একদম মায়ের কোলে, যেদিন সে প্রথম জন্মগ্রহণ মানে করেছে, তার মায়ের সেই মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে, যেদিন সে গর্ভে ছিল ছুটি থেকে শুরু করে বাবাকে এখানে ছুটিতে নিয়ে আসার কথা। তারপর আমরা আরো বলেছি যে পুষ্টির ব্যাপারটা, তার খাদ্যের ব্যাপারটা, এই আমার আগামী নাগরিক যে জন্ম নিচ্ছে মাতৃগর্ভেই তো জন্ম নিচ্ছে, তো সেইখানে তার খাদ্যের যে ব্যবস্থাটা, তার বাসস্থানের ব্যবস্থাটা নারীর জন্য, এগুলো তো আমরা বিশদ আকারে নিয়ে এসেছি। আর আইন করে যে সংস্কারগুলো অধিকারের প্রশ্নে নারী কি করবে না করবে, এই প্রশ্নেও আমরা আমাদের সঙ্গে এই 24 পর্যন্ত যারা এই 24-এর লাস্ট আন্দোলনে যে যারা শরিক দল ছিল তাদের সকলের মতামতকে এক করে আমরা এটা অতি তাড়াতাড়ি পরিষ্কার ভাবে তুলে ধরবো। আর এর আগে যতগুলা সংস্কার আমরা দেখছি, যতগুলা দল সংস্কার করছে, আমার দল যেটা বলেছে যে 100 যৌক্তিক বাড়াবো, তারপর আমরা কি করতে যাচ্ছি, এটা হালকা না। এটা কিন্তু যারা আমার দলের সকলে তো আগে পরিষ্কার হতে হবে, তারপর তো বাংলাদেশের জনগণ, না হলে এটা প্রচার হবে কি করে? আর মিডিয়াতে যদি আমরা সেটা বলতে চাই, সেটা আমরা ওই নারীর সাথে ইনক্লুডেড সকল কিছু আমরা এখানে তুলে এনে ধন্যবাদ আপনাকে। প্রস্তাবনার সাথে আপনাদের সম্মতি আছে। ডক্টর মনীষা চক্রবর্তী, আমি একবার অনুষ্ঠানের শেষ প্রান্তে ছোট্ট করে একটু বলবেন, অনেকের ধারণা নারীর অধিকারের প্রসার মানেই পারিবারিক কর্তৃত্ব ক্ষয়ে যাওয়া, আসলে কি তাই? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আসলে পরিবারে আমরা কর্তৃত্ব করতে চাই কেন, সেটা হচ্ছে খুব বড় প্রশ্ন। মানে আসলে যখন আমরা একটা কর্তৃত্ববান রাষ্ট্রের বিরুদ্ধে আমরা কথা বলছি, আমরা একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সেটিকে উৎখাত করেছি, তাহলে আসলে পরিবারের মধ্যে যদি আমরা সেই গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক পরিবেশটা নির্মাণ করতে না পারি, তাহলে আসলে রাষ্ট্রে কি কোনোদিন গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করা সম্ভব? আমরা কি কোনো অন্যায় কর্তৃত্ব করতে চাই বা অন্যান্য কর্তৃত্ব চাপিয়ে দিতে চাই পরিবারের মধ্যে? সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে আমরা রাষ্ট্রে যেরকম একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন দেখতে চাই, আমরা যেরকম রাষ্ট্রের কাছে একটা গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করি, পরিবারের মধ্যেও আমরা মনে করি যে সেই গণতান্ত্রিক পরিবেশ, সেই গণতান্ত্রিক একটা আলোচনার চর্চা এবং যে কোনো সিদ্ধান্তে সকলের মতামত, সকলের গুরুত্ব, সেই বিষয়টি নিশ্চিত করতে পারলে আসলে রাষ্ট্রেও সেটির ছাপ পড়বে বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সময় স্বল্পতা এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে একটু বলতে চাই, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা নিঃসন্দেহে যুগান্তকারী একটি পদক্ষেপ। এর সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সরকারকে এই প্রস্তাবনা বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আবারও দেখা হবে।